চট্টগ্রামে টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ টাইগার ক্যাপ্টেন। মুনাফায় কর বাড়লে ক্রয় ক্ষমতা কমবে সঞ্চয়পত্রে নির্ভরশীলদের। আমানত বাড়ানোর কৌশল সরকারের, বলছেন বিশ্লেষকরা। খ্যাতি ও আর্থিক সচ্ছলতার আশায় বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুক, ইউটিউবে সফলতা পেতে প্রশিক্ষণও নিচ্ছেন অনেকেই। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জ্যোতিকা। আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর 10% কর আরোপের প্রস্তাব করেছে সরকার। এর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। অর্থনীতিবিদরা বলছেন, এমন সিদ্ধান্ত হতে পারে সরকারের জন্য আত্মঘাতী। যদিও ব্যাংকে আমানত বাড়াতে এটি সরকারের একটি কৌশল হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন নাইম কামাল। সাধারণ মানুষের কাছে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হলো সঞ্চয়পত্র, যার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে সরকার। সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বলছে, 2025-26 অর্থবছরের প্রথম 10 মাসে সরকার এই খাত থেকে সংগ্রহ করেছে 75,820 কোটি টাকারও বেশি। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে 60,458 কোটি টাকা, সঞ্চয়পত্র ব্যুরোর মাধ্যমে 7,206 কোটি 28 লাখ, আর ডাকঘরের মাধ্যমে সরকার সংগ্রহ করেছে প্রায় 8,156 কোটি টাকা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নেওয়ার চেয়ে বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, 2025-26 অর্থবছরে 75,820 কোটি টাকা সংগ্রহের বিপরীতে 1,16,137 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। অর্থাৎ এ খাত থেকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে 429 কোটি 28 লাখ টাকার বেশি। সঞ্চয়পত্র কেনার চেয়ে যখন সাধারণ মানুষের ভাঙার প্রবণতা বাড়ছে, ঠিক সেই সময়ে প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর 10% অগ্রিম কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কোনো অর্থনীতিবিদ মনে করছেন, ব্যাংকিং খাতে তারল্য সংকট কাটাতে এটি সরকারের একটি কৌশল। সরকার হয়তো চাইছে যে যারা সঞ্চয় আছে, সঞ্চয়টা ব্যাংকে বেশি যাক। কারণ ব্যাংকে যদি সরকার যায়, ব্যাংকের আমানতটা যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতাটা বাড়বে। এবং তখন ঋণ প্রদান ক্ষমতা বাড়লে যেটা হবে যে তখন সরকার যদি বেশি ঋণও গ্রহণ করে, বেসরকারি খাতে ঋণ প্রবাহটা আরও বেশি হবে। কারণ ঋণ প্রদানের ক্ষমতা যদি সামগ্রিকভাবে ব্যাংক ব্যবস্থার বৃদ্ধি পায়, তখন ঋণ দেওয়ার পরিমাণটা বাড়বে। তবে মূল্যস্ফীতির এই কঠিন সময়ে এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর আদায় বাড়ালে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমবে এবং নিম্নমুখী হবে জীবনযাত্রার মান। সঞ্চয়পত্রে যে ধরনের সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে, সেটা যে ইতিবাচক সিদ্ধান্ত সেটা বলা যাবে না। একদিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্যাপিটাল মার্কেট, অন্যদিকে যে ব্যাংকগুলো কিন্তু দুর্বল অবস্থাতে আছে এবং কোন ব্যাংকের কখন কি হয়, টাকাটা ঠিক মতো সময় তুলতে পারবে কিনা মানুষ, এগুলো নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকে। সঞ্চয়পত্র আসলে আমাদের আরও দীর্ঘ সময় এটা নিয়ে চলতে হবে এবং এটা আসলে সমাজের মানুষের, মানে একেবারে সাধারণ মানুষের উপকারের জন্য এটাকে রাখতে হবে। একদিকে এখান থেকে সরকারের জন্য অর্থ আসবে, অন্যদিকে এখানে মানুষেরা উপকৃত হবে। রাজস্ব বাড়ানো এবং ব্যাংকিং খাতকে চাঙ্গা রাখা সরকারের লক্ষ্য হলেও সাধারণ মানুষের স্বার্থ আর অর্থনৈতিক বাস্তবতায় ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বাজেটে এই প্রস্তাব বহাল থাকে নাকি সমালোচনার মুখে তা পুনর্বিবেচনা করা হয়, সেটি এখন দেখার বিষয়। নাইম কামাল, এখন, ঢাকা। তারকা খ্যাতি ও আর্থিক সচ্ছলতার আশায় বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কতটা সফলতা মিলছে এই জগতে? বিশেষজ্ঞরা বলছেন, কন্টেন্ট ক্রিয়েশন এখন একটা যুদ্ধক্ষেত্র। লড়াইয়ে টিকতে না পারলে হেরে যাওয়া সৈনিকের মতোই ঝরে পড়তে হয় এখানে। দেখুন রাজু আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন আক্তার হোসেন।
তো সামনের এই যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হবে, তুই তো একটা দল করস, যদি বলে দেই তুই খুশি না বেজার? খুশি। রাগ করলি? তুই তো ইমান আলী প্রায় 15 বছর ধরে কাজ করছেন কন্টেন্ট ক্রিয়েটরের। তবে দীর্ঘ এত বছরে খুব একটা পরিচিতি না মিললেও সম্প্রতি একটি সংলাপ হুট করেই জনপ্রিয়তা এনে দেয়। তবে এই জগতে মেলেনি তার অর্থনৈতিক মুক্তি। রাগ করলা? ইমান আলীর মতো আকাশ সমান স্বপ্ন নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন রিকশা চালক মোহাম্মদ হুমায়ুন। 4 মাসে গণমাধ্যমের শিরোনাম হলেও খুব একটা ফলোয়ার তৈরি করতে পারেননি, ফলে আসেনি মনিটাইজেশন। আমার সাথে আপনি যদি জানেন একটি ভিডিও করলে রিকশা ভাড়া ফ্রি, উঠেন। ভাইরাল যে এইবার হয়েছি, অল্প কিছু ভিউতে ভাইরাল হয়ে গেছি। এর আগে আমার অনেক বড় বড় ভিডিওর ভিউ আছে, আমি ভাইরাল হইতে পারিনি। এখন ওই যে রাগ করলা কথাটা কই আমি মনে করেন ভাইরাল হয়ে গেছি। কিন্তু আসলে এই মানুষ ভাইরাল হওয়ার পরে মানুষে বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে যে আমি মনে হয় কোটি কোটি টাকা ইনকাম করতেছি, লাখ লাখ টাকা দিন পাইতেছি, কিন্তু না ভাই, পাই না। 4 মাস থেকে করতেছি, এখন পর্যন্ত আমার কোনো রিচ বা আমি এখনো সফলতা পাইনি, বা আমি আর্ন করতে পারিনি। টাকা আমি আর্ন করতে পারলে আমি আমার স্বপ্নগুলো পূরণ করব। গেল কয়েক বছরে হুমড়ি খেয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসা বেশিরভাগের গল্পটা মোহাম্মদ হুমায়ুন ও ইমান আলীর মতোই। ধারণা করা হয় দেশে প্রায় 12 লাখের বেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের বেশিরভাগই ব্লগিং বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং ও পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে নিয়েছে। এখন প্রশ্ন হলো, এখান থেকে তাদের আয় কেমন? আমার ফলোয়ার বাদেও আসলে কন্টেন্ট ক্রিয়েশনে সফল এমন কয়েকজন পরিচিত মুখের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে সফলতার পাশাপাশি হেরে যাওয়ার গল্পটাই বেশি। মানুষ এখানে যেরকম আসছে, আসার পরে তাদের কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করা এবং এডিট করা এবং এই সব কিছু কিন্তু ধরে রাখতে পারবে না, এবং ধরে রাখতে না পারার কারণে যেটা হবে যে তারা ইজিলি এই ফিল্ড থেকে ঝরে যাবে। সিলেট যদি হয় দ্বিতীয় লন্ডন, আমাদের নরসিংদী হচ্ছে দ্বিতীয় রাশিয়া। কন্টেন্ট ক্রিয়েশনের বাস্তবতা যখন এমন, তখন হুমড়ি খেয়ে এই পেশায় আসা কতটা স্বাভাবিক? ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা ও এসবের ওপর প্রশিক্ষণ দেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে যুদ্ধ করেই টিকে থাকতে হয়। ফেসবুক এতটাই অনিশ্চিত যে আজকে হয়তো যার মনিটাইজেশন আছে, কালকে হয়তো তার নাই। বাংলাদেশের যে স্টেজে যে পর্যায়ে রয়েছে, তাতে আমরা এটাই সবাইকে বলে থাকি যে আপনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে নিলে আপনার জন্য একটা বিপদ হলেও হতে পারে। কন্টেন্ট ক্রিয়েশনে এসে কেউ লাখ টাকা আয় করছে, কেউ বা 1000 টাকা আয় করছে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে মানসম্মত কন্টেন্ট তৈরি করা। মানসম্মত কন্টেন্ট তৈরি না করলে এই পেশায় টিকে থাকা কিংবা দীর্ঘ সময় টিকে থাকা অসম্ভব। প্রযুক্তির সহজলভ্যতায় কন্টেন্ট ক্রিয়েশন বর্তমান যুগের আকর্ষণীয় ও গ্ল্যামারাস পেশা। তবে ভেতরের বাস্তবতায় এটি আসলে একটি অনিশ্চিত গোলক ধাঁধা। এখানে যেমন রাতারাতি তারকা হয়ে যাওয়ার গল্প আছে, তেমনি পর্দার আড়ালে লুকিয়ে আছে তীব্র মানসিক চাপ, আর্থিক অস্থিরতা ও প্রতিনিয়ত হারিয়ে যাওয়ার ভয়। রাজু আহমেদ, এখন, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় বহুল আলোচিত 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় রায় ঘোষণা করা হবে আজ। এ মামলায় একমাত্র আসামি মুনির হোসেন। দুপুরে মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেবেন। মাত্র 13 দিনে চাঞ্চল্যকর এই ঘটনার বিচার শেষ হলো, যা বিচারিক কার্যক্রমের নতুন দৃষ্টান্ত। গত 21 মে চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের ওই শিশুকে ধর্ষণ করে আসামি মুনির। এই ঘটনায় 4 জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। যদিও আসামি মুনির নিজেকে নির্দোষ দাবি করে, এর আগে গত 21 মে বাকলিয়া শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় পুরো দেশে। ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত মনির হোসেনকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। রাতভর সে সংঘর্ষে 18 পুলিশ সহ অর্ধশত আহত হয়। বিনা টেন্ডার, কখনো বা মেয়াদ বাড়িয়ে 1.5 যুগ ধরে চলছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল। টার্মিনালে দেশি বিদেশি প্রভাবশালীদের চোখ পড়ায় 2 বছর ধরে চলছে টানা হেচড়া। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রতিযোগিতায় সাইফ পাওয়ারটেক ও 2 এমপির যৌথ জোটের লোভনীয় প্রস্তাবে নতুন করে আলোচনায় এই টার্মিনাল। প্রশ্ন উঠেছে, নানা পক্ষের স্বার্থের বিরোধে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে এনসিটি? আরও জানাচ্ছেন হাজেরা শিউলি।
5টি জেটি, আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধার সমন্বয়ে গড়া নিউমোরিং কন্টেনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের মোট কন্টেনারের 44% হ্যান্ডলিং করে আধুনিক এই টার্মিনাল। 2007 সালে চালুর পর নানা কৌশলে টানা 17 বছর এই টার্মিনালটি চালিয়েছে বেসরকারি অপারেটর সাইপ পাওয়ারটেক। 2024-এর 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে সাইপ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ আর বাড়ায়নি। সরাসরি ক্রয় পদ্ধতিতে 2025-এর জুলাইয়ে এনসিটির পরিচালনার ভার দেয়া হয় চট্টগ্রাম ড্রাই ডককে। সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডের সাথে চলমান আলোচনার মাঝেই দেশীয় প্রতিষ্ঠান ও বন্দরের অপারেটররা এনসিটি পেতে সরকারকে লোভনীয় প্রস্তাব দেয়। এর মধ্যে আছে বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও। এছাড়া নতুন করে আলোচনায় আছে সাইপ পাওয়ারটেক সহ সরকারি দলের 2 এমপির প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগ প্রস্তাব। এই জায়গার দিকে সবাই সুযোগ হলো, কারণ এখানে সুবিধা বেশি, এখানে এখন ইনকাম করার পথ। যদি সেটা না হতো এই কদিন কীভাবে চলছে? আইদার আমাদের চট্টগ্রাম ডাইডক বলেন, সাইপ পাওয়ার বলেন, যে কেউ বলেন, আমরা একজনের পর একজনকে দিচ্ছি। যদিও এনসিটিতে এখন নতুন বিনিয়োগের প্রয়োজন নেই বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। বিনা টেন্ডারে বিদেশি অপারেটরকে দীর্ঘমেয়াদে এনসিটি ইজারা দেয়া যৌক্তিক নয় বলে মনে করেন বন্দরের পরিচালনা পর্ষদের সাবেক এই সদস্য। ডিপিএমএ অথবা G2G এই পদ্ধতিগুলো বাদ দিয়ে ওপেন কম্পিটিশনে হওয়া উচিত, এবং ওপেন কম্পিটিশন যখনই হবে তখন কস্ট ইফেক্টিভ হবে, সময় সাশ্রয়ী হবে এবং খুবই দৃশ্যমান হবে যে কী হচ্ছে না হচ্ছে। এনসিটি ইজারার বিরুদ্ধে সরব চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা বলছেন, বাংলাদেশের প্রধান বন্দর এটি। গুরুত্বপূর্ণ এই বন্দর ইজারা দিলে শুধু আর্থিক ক্ষতি নয়, চাকরি হারাবে শ্রমিক, হুমকির মুখে পড়বে রাষ্ট্রের নিরাপত্তা। ইজারা না দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এনসিটিতে অপারেটর নিয়োগের দাবি তাদের। এই চুক্তিটা আমাদের কারোর জন্য সুফল বয়ে আনবে না। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি সরকার এই অশুভ চুক্তি থেকে সরে আসবে, অন্যথায় বন্দর শ্রমিক কর্মচারীরা তাদের সর্বোচ্চ দিয়ে এই চুক্তির প্রক্রিয়াটা প্রতিহত করবে। গত 4 জুন এনসিটি ইজারা নিয়ে একই দিনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের 2 চিঠি নতুন বিতর্ক সৃষ্টির পাশাপাশি এই টার্মিনাল নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় কালক্ষেপণ না করে এনসিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। শরীয়তপুরের নড়িয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলার সেতু নির্মাণ। কাজ শুরুর 9 বছর পরও সেই স্বপ্ন যেন অধরা। 2 দফা টেন্ডার বাতিলের পর নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হলেও শুরু হয়নি কাজ। সেতুর অগ্রগতি মাত্র 50%, ফলে নৌকায় নদী পারাপারে ভরসা লাখো মানুষের। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। নড়িয়ার ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2017 সালে, কিন্তু একের পর এক জটিলতা, ঠিকাদার পরিবর্তন আর কাজের ধীরগতিতে 9 বছরে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। নদীর বুকে দাঁড়িয়ে আছে কয়েকটি অসমাপ্ত পিলার আর গার্ডার, নেই ভারী যন্ত্রপাতির শব্দ, শ্রমিক কিংবা প্রকৌশলীদের কর্মব্যস্ততা। 2 বছর ধরে বন্ধ সেতুর নির্মাণ কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় 2 দফায় ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। অবশিষ্ট কাজ শেষ করতে নতুন করে দরপত্র আহ্বান করলে কাজ পায় ফরিদপুরের জান্নাত কনস্ট্রাকশন লিমিটেড ও রেজাউল করিম জেভি। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের মে মাসে কাজ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে 1 মাস হলেও এখনও মাঠে নামেনি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর অভাবে এখনও নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জের হাজারো মানুষ। প্রায় ঘটছে দুর্ঘটনা, জরুরি রোগী হাসপাতালে নিতে ভোগান্তি যেন প্রতিদিনকার ঘটনা। বাচ্চা নিয়ে যাওয়া অনেক রিস্ক, ভয় লাগে যাওয়ার সময়। কোনো ঠিকাদার বা কোনো কাজকর্ম তো করতেছে না, যেমন আছে এমনই পড়ে রয়েছে। 8-10 বছর ধরে এরকমই পড়ে রয়েছে। জানি না কোন অদৃশ্য কারণে
আমাদের এই ব্রিজটা আজও পর্যন্ত হইতেছে না। বিকাল 4টা বাজে রাত 10টা বাজে ঘরে গেছে এই মাল্লা। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি চান স্থানীয়রা। তাদের দাবি আর কোনো অজুহাত নয়, দ্রুত সেতুর নির্মাণ কাজ শুরু করে শেষ করতে হবে। আমরা শেষ করে দেখেছি 50% কাজ শেষ হয়েছে, 50% কাজ শেষ হয়ে গেছে। তো আশা করি 1 বছর টাইম আমরা দিয়েছি এবং এর মধ্যে কাজ শেষ করা সম্ভব, এবং যে ঠিকাদার তার পারফরমেন্স ভালো, সে আরও ব্রিজ করতেছে। আশা করি 1 বছরের মধ্যে সে শেষ করতে পারবে এটা। 327 মিটার দীর্ঘ সেতু নির্মাণে শুরুতে ব্যয় ধরা হয়েছিল 29 কোটি টাকা। এখন বাকি অর্ধেক কাজ শেষ করতে নতুন টেন্ডারে ব্যয় ধরা হয়েছে আরও 21 কোটি টাকা। সময় আর ব্যয় বাড়লেও দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলা শহরের 7টি এলাকাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। চলতি মৌসুমে 2 শতাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সহকর্মী আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ষা মৌসুম শুরু হতেই ঝালকাঠিতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী বৃদ্ধির কারণে জেলার কাঠপট্টি, বান্ধাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকিরবাড়ি এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত না করলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। দিনের বেলায় আর কি রাস্তায় বাইরে হলে মশা থাকেই, এবার ময়লা আবর্জনা ফালাই না থাকে, পৌরসভার কোনো গাড়ি আসে না বা ময়লা আবর্জনা নেয় না। 6 দিন পর্যন্ত বাসায় ছিল, তারপর ঔষধ নিয়ে খাওয়াইছি, ওষুধ নিয়ে খাওয়ানোর পরে কমে না, তারপর কালকে মেডিকেলে নিয়ে আসছি, মেডিকেলে নেওয়ার পরে ডেঙ্গু ধরা পড়ছে। সাধারণ চিকিৎসার মধ্যে যেটা একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ, যেটা জ্বর, মাথা ব্যথা এবং শরীর ব্যথার জন্য কাজ করে, এবং কোনো রোগীর দেখা যায় যে তার রক্তচাপ কমে যায়, পাতলা পায়খানা থাকে এবং পানি শূন্যতা দেখা যায়। সেসব রোগীদের ক্ষেত্রে আমাদের উপদেশ থাকে পর্যাপ্ত তরল খাবার, রসালো ফল, খাবার, স্যালাইন, সুপ জাতীয় খাবার, এগুলো আমরা বেশি খেতে বলি। এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমার বাড়ির আঙিনা, আমার ছাদ, আমার টব, আমার ব্যালকনি, বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতনভাবে এটিকে পরিষ্কার রাখি, তাহলে আমাদের ঘরের মানুষগুলো সুস্থ থাকবে, আমাদের পরিবার সহ পরিবেশ এবং সমাজের প্রত্যেকটি মানুষকে আমরা এই ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে পারব। চলতি মৌসুমে কারো জ্বর, মাথা ব্যথা কিংবা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ডেডিকেটেড আলাদা একটা ওয়ার্ড আছে, যেখানে আমাদের প্রয়োজনীয় কনসালটেন্ট যারা আছে চিকিৎসা দিচ্ছে, প্রয়োজনীয় স্যালাইন ওষুধপত্র আমাদের সবই আছে। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে যে আপনার ডেঙ্গু রোগী ডাকতেছে, এটা পর্যবেক্ষণ। একই সঙ্গে আমরা পৌর প্রশাসন, জেলা প্রশাসন, চিকিৎসা অফিস সাথে সমন্বয় করে যাতে রোগীগুলো প্রতিরোধ করা সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করি। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসে অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমরা ইতিমধ্যেই আমাদের জেলা প্রশাসনের সাথে সমন্বয় করি, ঝালকাঠি পৌর প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এখানে যে 7টি হটস্পট আমরা নির্ধারণ করেছি, সেই হটস্পটের জায়গাগুলিতে আমরা পরিদর্শন করেছি। ওখানে গিয়ে আমরা ডেঙ্গু বিষয়ে সতর্কতা বৃদ্ধির জন্য বিভিন্ন লিফলেট বিতরণ করেছি এবং কি করণীয় জনগণকে আমরা সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ নানা পদক্ষেপের কথা বললেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মশার বংশ বিস্তার রোধে সমন্বিত উদ্যোগই পারে ডেঙ্গুর বিস্তার কমাতে। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। নওগাঁয় হাট বাজারে বেড়েছে সবজি সরবরাহ, এতে কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কোন সবজির দর দাম কেমন দেখছেন?
জ্যোতিকা, আপনাকে জানিয়ে রাখি যে গত 2 সপ্তাহ থেকে নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে সরবরাহ বেড়ে আসার কারণে দাম কিছুটা কমতির দিকে, যার কারণে বলা যায় যে সবজির বাজার এখন অনেকটাই স্বস্তি ফিরেছে। আর গত 1 সপ্তাহ থেকে আবারও সবজির দাম কেজিতে 5 টাকা পর্যন্ত কমেছে বলে আমরা দেখেছি। তবে এই বাজারে দুটি সবজির দাম সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, তা হচ্ছে কচুরলতি এবং কাঁকরোল। এই দুটি সবজি 40 থেকে 50 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। তবে অন্য যেসব সবজি রয়েছে সেগুলো 10 থেকে 30 টাকার মধ্যেই মিলছে। এবং এইসব সবজির দামের কথা যদি বলি, যে প্রতি পিস কুমড়া বিক্রি হচ্ছে 10 টাকা পিস হিসেবে, ঢেঁড়স প্রতি কেজি 10 থেকে 12 টাকা কেজি, বরবটি প্রতি কেজি 20 টাকা হিসেবে বিক্রি হচ্ছে। আর বেগুন প্রকারভেদে 30 থেকে 35 টাকা হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া করলা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, পটল তর একই দামে বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি 30 থেকে 35 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আর মিষ্টি কুমড়া 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচের দাম অনেকটাই কম, বলা যায় যে এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পিস। যেহেতু এখন এই কাঁচা মরিচের দাম কিছুটা কম রয়েছে, যার কারণে অর্থাৎ এই মরিচ গাছ বাঁচাতে কৃষকরা বাধ্য হয়ে মরিচ গাছ থেকে এই মরিচগুলো উত্তোলন করছেন, যদিও তাদের তেমন লোকসান গুনতে হচ্ছে না। তবে ঈদের পর আলুর দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ এখন প্রকারভেদে আলু বিক্রি হচ্ছে, যেগুলো কাটিনাল বা ডায়মন্ড এবং দেশি আলু রয়েছে, সেগুলো 22 থেকে 30 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই ঈদের পর প্রায় 8 থেকে 10 টাকা পর্যন্ত কেজিতে আলুর দাম বেড়েছে। যেহেতু এখন সবজির দাম কম হিসেবে, যেহেতু কৃষকরা বলছেন যে তাদের লাভ না হলেও লোকসান হচ্ছে না, কারণ এই যে নিয়মিত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজি খেতে সেচ দিতে হচ্ছে না, এই যে একটা সেচ খরচ বাঁচে। তবে যদি অতিরিক্ত বৃষ্টি হতো তাহলে সবজির নষ্ট হতো, এবং ফুল জাতীয় যেহেতু এসব সবজি নষ্ট হতো এবং কৃষকদের লোকসান গুনতে হতো, যার কারণে এখন বলা যায় যে এই যে নিয়মিত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজি খেতে সেচ দিতে হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ সবজি উৎপাদন হচ্ছে, সেই সব সবজি তারা বিক্রি করছেন, যদিও তাদের লোকসান গুনতে হচ্ছে না বলে জানিয়েছে। আর এইটি যেহেতু পাইকারি একটি বাজার, ভোর থেকে শুরু হয় এবং আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এই সবজিগুলো কৃষকরা নিয়ে আসেন এখান থেকে, এবং পাশে যেসব খুচরা বাজার, বিশেষ করে সি অফিস এবং রাস্তার পশ্চিম পাশে খুচরা বাজার আছে, এইসব খুচরা বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা এখান থেকে এই সবজিগুলো কিনে নিয়ে গিয়ে কিছুটা লাভে তারা বিক্রি করে থাকেন। তবে আগামীতে এই সবজির দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ী এবং কৃষকরা। আর যারা ক্রেতা রয়েছেন তারাও বেশ স্বস্তি প্রকাশ করেছেন, যেহেতু এখন সবজির দাম কম রয়েছে এবং তারা সবজির দাম কম থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ তারা কিনতে পারছেন। তো এই ছিল আমার কাছে সবজির বাজার নিয়ে সবশেষ। নওগাঁ থেকে সবজির বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী। এদিকে চাঁদপুরেও বাজারে বেড়েছে মাছের সরবরাহ, এতে কেজিতে দাম কমেছে 40 টাকা পর্যন্ত। এ বিষয়ে জানাতে শহরের ওয়েলনেস বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, ইলিশ সহ অন্যান্য মাছের দাম কেমন দেখছেন? জ্যোতিকা, আমি আছি চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে আসলে যা দেখতে পাচ্ছি, মাছের সরবরাহ বেশ সন্তোষজনক এবং মাছের সরবরাহ বাড়াতে কিন্তু দেশীয় প্রজাতির মাছ দাম কেজিতে প্রায় 40 থেকে 50 টাকা কমেছে। তবে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও এখনো দাম কিন্তু আসলে অনেকটাই বেশি, যদিও বিক্রেতারা বলছেন যে সপ্তাহের ব্যবধানে কিন্তু ইলিশের দামও কমেছে 200 থেকে 300 টাকা ধরে। তবে যারা ক্রেতা সাধারণ আছেন তারা বলছেন যে এখনো যেই দামে ইলিশ বিক্রি করা হচ্ছে তাও কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু নাগালের বাইরে। আমি যদি আপনাকে একটু জানাই, সেক্ষেত্রে কিন্তু আসলে আমি বাজারে দেখতে পাচ্ছি চাঁদপুরের স্থানীয় যে পদ্মা মেঘনা নদী রয়েছে, সেই নদী থেকে ধরা মাছের আধিক্যতা কিন্তু কম। বিশেষ করে নোয়াখালী থেকে নিয়ে আসা ইলিশের সংখ্যায় কিন্তু চাঁদপুরের এই বাজারে কিন্তু বেশি দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু 1 কেজি ওজনের যে মাছ তা কিন্তু 2300 থেকে 400 টাকা দরে বিক্রি করা হচ্ছে, এবং মাঝারি সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। তবে ছোট সাইজের 5টা কিংবা 6টায় কেজি এই ধরনের মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। আর যদি স্থানীয় যেই ইলিশ রয়েছে তা কিন্তু মাঝারি সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে বিশেষ করে 600, 700 কিংবা 800, এই ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2300 থেকে 2400 টাকা দরে।
এদিকে অন্যান্য মাছের মধ্যে আসলে দেশীয় প্রজাতির মাছের সরবরাহটা বেশ ভালো দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু দামও কমেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে মৃগেল জাতীয় মাছ, রুই, কাতল কিংবা কারফিউ এই ধরনের মাছের দাম কিন্তু কমেছে গত সপ্তাহের তুলনায় এবং সেক্ষেত্রে আসলে বড় সাইজের যেই রুই কিংবা কাতল মাছ বিক্রি করা হচ্ছে কিন্তু 400 থেকে 450 টাকা দরে এবং মাঝারি সাইজের মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 320 থেকে 350 টাকার মধ্যে। তবে তেলাপিয়া মাছের দামও কিন্তু কমেছে এবং সেক্ষেত্রে কিন্তু 180 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং পাঙাশের যেই সর্বসাধারণের যে একটা চাহিদা থাকে বিশেষ করে নিম্নবিত্ত মানুষের সেই পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 170 থেকে 80 টাকা দরে এবং চাষের কই মাছ বিক্রি করা হচ্ছে 200 টাকায়। এদিকে নদীর মাছের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি পোয়া কিংবা বেলে মাছ এই ধরনের মাছ কিন্তু আসলে বেড়েছে এবং সেক্ষেত্রে আসলে পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 300 থেকে শুরু করে 450 টাকার মধ্যে কিন্তু আমরা দেখছি যে পোয়া মাছ বিক্রি হচ্ছে এবং বেলে মাছের দাম কিন্তু 700 থেকে শুরু করে 800-900 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে চিংড়ি মাছের দাম কিন্তু কিছুটা বাড়তি দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে আসলে 1200 থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত কিন্তু আসলে চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে, যেটা নদী থেকে ধরে আনা মাছ। আসলে নানান ধরনের মাছই কিন্তু বাজারে এখন দেখা যাচ্ছে এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এখন নদীতে ধরা পড়া মাছের পাশাপাশি কিন্তু আসলে চাষকৃত মাছও কিন্তু বাজারে সরবরাহ বেশি হচ্ছে এবং যার কারণে কিন্তু দাম আগের তুলনায় কিছুটা কমেছে এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে চাঁদপুরের ইলিশের যেই স্বাদ গন্ধ আসলে সেটা তারা নেয়াই ভুলে গেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে বাজারে যদি ইলিশের সরবরাহ বাড়ে তাহলে কিন্তু তাদের নাগালের মধ্যে আসবে এবং তখন তারা আসলে ইলিশের স্বাদ তারা গ্রহণ করতে পারবেন। এছাড়া আসলে ক্রেতা বিক্রেতা কিন্তু উভয়ই অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন মাছের দাম কিন্তু আসলে স্বাভাবিক থাকার কারণে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। জুথিকা। যুদ্ধ বিধ্বস্ত ইরান পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আদৌ $300 বিলিয়ন দেবে কিনা এ নিয়ে সংশয় কাটছে না। পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছেন ট্রাম্প ও জেডি ভ্যান্স। তবে মধ্যপ্রাচ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থার দাবি উপসাগরীয় দেশ থেকে অর্থ সংগ্রহ করে তেহরানকে দিলে আখেরে লাভই হবে ওয়াশিংটনের। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র ও ইরান। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী তেহরানকে $300 বিলিয়ন দেবে ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন ওঠে, চুক্তি হলে যুদ্ধবিধ্বস্ত ইরান পুনর্গঠনে এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি আদৌ রাখবে কিনা যুক্তরাষ্ট্র। প্রশ্ন ওঠার কারণ মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কণ্ঠে ভিন্ন সুর। সিবিএস নিউজকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি নির্ভর করছে চুক্তির ব্যাপারে ইরানের সদিচ্ছা ও পদক্ষেপের ওপর। যদিও ওয়াশিংটনের পরিষ্কার বার্তা, দেশ সংস্কারের জন্য তহবিল দেয়া হচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য নয়। আবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্পের দাবি, ইরানকে অর্থ দেওয়ার খবরটি মিথ্যাচার। এখানেই শুভঙ্করের ফাঁকি দেখছেন বিশ্লেষকরা। আশঙ্কা আছে পরমাণু কর্মসূচি কিংবা নানা অজুহাতে এই অর্থ দেওয়ার শর্ত থেকে সরে আসতে পারেন ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমসের দাবি, এই অর্থ মার্কিন প্রশাসনের তহবিল থেকে আসবে না। সেক্ষেত্রে ইরান পুনর্গঠনের কাজ শুরু হওয়া মানে ইসলামী প্রজাতন্ত্রে এক ধরনের শান্তি প্রতিষ্ঠা হওয়া। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের মতে, তেহরানকে এই তহবিল দিলে লাভ হবে ওয়াশিংটনেরই, কারণ ট্রাম্প প্রশাসন এই অর্থ জোগাড় করবে উপসাগরীয় দেশগুলো থেকে। এই তহবিল ছাড়াও ইরানের জব্দকৃত সম্পদ ছাড় নিয়েও আছে বিভক্তি। ইরানের মেহের নিউজ এজেন্সি জানায়, সমঝোতা স্মারকের 14 দফায় ইরানের জব্দকৃত $24 বিলিয়ন সম্পদ ফিরিয়ে দেওয়ার কথা আছে। কিন্তু জটিলতা হচ্ছে, ইরানের কি পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে তার সুস্পষ্ট কোনো ধারণা নেই। এই $300 বিলিয়ন তহবিলের মধ্যে জব্দকৃত সম্পদের কিছু অংশ যোগ করা হয়েছে এমন গুঞ্জন শোনা গেছে। কিন্তু জব্দ করা সম্পদ ফিরিয়ে দেয়া নিয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি ওয়াশিংটন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। পানি সংকটের মুখে অবরুদ্ধ গাজার বাসিন্দারা, কারণ পান করা ও রান্নার জন্য দৈনিক 6 লিটার পানিও সংগ্রহ করতে পারছে না অধিকাংশ পরিবার। অক্সফামের তথ্য মতে 82% গাজার বাসিন্দা বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। জাতিসংঘ নেতৃত্বাধীন গ্লোবাল ওয়াশ ক্লাস্টারের মতে, যুদ্ধের কারণে এই অঞ্চলের পানি সরবরাহ পরিকাঠামোর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত পেনুকা সুলতানার প্রতিবেদনে। এটি গাজা শহরের পশ্চিমের একটি শরণার্থী শিবির। মোহাম্মদ জায়েদ নিজের তাঁবুর পাশে একটি কুয়ো থেকে পানি তুলছেন।
মূলত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য মাসব্যাপী প্রচেষ্টার পর এই ফিলিস্তিনি ব্যক্তিটি এই কুয়ো বানাতে সফল হন। আজ কুয়োটি তার পরিবারের প্রতিদিনের পানির যোগান দেয়। كان عندنا يعني أزمة كبيرة نعاني منها من نقص الماء، فلجأت الحمد لله رب العالمين إني يعني رجعت لفكرة أجدادنا قبل 100 عام. أخذت فكرة إنه أنا أفحر بير على شاطئ البحر. তবে গাজা জুড়ে বিশুদ্ধ পানি পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। জাতিসংঘ নেতৃত্বাধীন গ্লোবাল ওয়াশ ক্লাস্টারের মতে যুদ্ধের কারণে এই অঞ্চলের পানি সরবরাহ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ৮০% মানুষ ট্রাকে করে আনা পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইউনিসেফ বলছে গাজায় ১১ লাখ শিশুর জন্য নিরাপদ পানির যোগান দেওয়া একটি দৈনন্দিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই অঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। দেখা গেছে পানি বিতরণের সময় হাতের কাছে পাওয়া যে কোনো পাত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে ফিলিস্তিনিরা। هذه غرب غير صالحة للشرب، يعني لا لنا لكبار السن ولا لأطفالنا، ونحن ليس قادرين بأن نشتري يعني بديل، يعني لو في بديل حتى موجود في السوق احنا ما معنا فلوس إن نشتري। ইউনিসেফ আরও বলছে গাজার অধিকাংশ পরিবার পানি সংকটে ভুগছে। পানি পান, রান্না করা ও অন্যান্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ পানি পেতেও হিমশিম খাচ্ছেন তারা। মূলত শরণার্থী শিবিরে থাকা লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য পানি সরবরাহ প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অক্সফামের তথ্য মতে ৮২% গাজার বাসিন্দা বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। তাই গাজার এই পানি সংকটকে তুলে ধরতে G7 সম্মেলনের কিছুটা দূরে একটি প্রতীকী বিক্ষোভের আয়োজন করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। এখানে দেখা গেছে G7 নেতাদের অনুকরণে একটি টেবিলের চারপাশে কাগজের মণ্ড দিয়ে মাথা পড়েছে অধিকার কর্মীরা। টেবিলের মাঝে গাজা লেখা একটি ময়লা পানির বোতল সামনে রাখা, আর বিশুদ্ধ পানি পান করছে নেতারা। মূলত গাজার পানি সংকটের বিষয়টি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরতেই এই আয়োজন অক্সফামের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। চট্টগ্রামে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলতে নামার আগে প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার ঘোষণা টাইগার ক্যাপ্টেন লিটন দাসের। অন্যদিকে সিরিজ জেতা কঠিন হবে মানলেও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20তে ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে অবশ্য ভেন্যু আলাদা। চট্টগ্রামে দুপুর ২টায় ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। টি-20 ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না বলে বিশ্বাস লিটনের। তবে ঘরের মাঠে প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার ঘোষণা টাইগার কাপ্তানের। এই ফরম্যাটটাই তো হার্ড। আপনি শর্টার ফরম্যাটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়ে থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে, এন্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস বোলিংয়ের সামনে অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। টি-20 সিরিজের আগেও তাই সবার কৌতূহল কেমন বোলিং লাইন আপ নিয়ে নামবে বাংলাদেশ। খেলতে নামার আগে অবশ্য বোলিং অ্যাটাক নিয়ে কিছুটা ধোঁয়াশাই রাখলেন লিটন। এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলতেছি, কোন সার্ফেসে উইকেটটা বিহেভ কেমন হতে পারে, এন্ড দেন তাদের স্ট্রেংথ পয়েন্ট উইক পয়েন্ট দেখে আমরা যেহেতু দুজনের বেশি 3 জনকে খেলানোর চান্স খুব কম, আবার খেলতেও পারে, সো দেখা যাক, কালকে পর্যন্ত ওয়েট করেন একটু। এদিকে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে জিততে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে কাজটা যে সহজ হবে না সেটাও ভালো করে জানেন তিনি। Yeah, we've got a bit of changeover in personnel. And the guys are really looking forward to this series. No doubt it's been a tough tour, but yeah, we go in with high hopes to hopefully win this series and play some really good cricket. বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা ঝরেছে মার্শের কণ্ঠে। সাফল্য পেতে পেসাদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। আসাদুজ্জামান লিটন, এখন। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।